নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথম দেখে নিচ্ছি খবর শিরোনাম। সব চোখ রাঙানিকে উড়িয়ে দিয়ে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। একসঙ্গে 20টি কৃত্রিম উপগ্রহকে মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে সফলভাবে স্থাপন করে নতুন রেকর্ড গড়ল ইসরো। এই ব্যতিক্রমী সাফল্যের জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। বাজ পড়ে মৃত্যু হল 56 জনের ঘটনা বিহারে। প্রাকৃতিক বিপর্যয়ে এত মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এখন নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সব চোখ রাঙানিকে উড়িয়ে দিয়ে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। বুধবার দক্ষিণ কোরিয়া এবং মার্কিন সামরিক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, এই দিন দুটি মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে পিয়ংইয়ং বলে অভিযোগ। সব চোখ রাঙানি উড়িয়ে দিয়ে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। বুধবার দক্ষিণ কোরিয়া এবং মার্কিন সামরিক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, এদিন দুটি মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে পিয়ংইয়ং বলে অভিযোগ। সূত্রের খবর, গত এপ্রিল মাস থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছিল উত্তর কোরিয়া। এর আগে 4 বার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল, প্রতিবারই ব্যর্থ হয় পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের দাবি, বুধবার দুটি মসুডান মিসাইল উৎক্ষেপণ করা হয়। প্রথমটি ব্যর্থ হয়, আকাশে উঠেই তাতে বিস্ফোরণ ঘটে। ধ্বংস হয়ে ক্ষেপণাস্ত্রটি পূর্ব উপকূলের কাছে ভেঙে পড়ে। এরপর দ্বিতীয় মিসাইলটির উৎক্ষেপণ সফল হলেও সেটি মাত্র 400 কিলোমিটার যাত্রা অতিক্রম করে। বস্তুত উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী এই মিসাইলের পাল্লা প্রায় 3500 কিলোমিটার। ফলে সার্বিকভাবে পরীক্ষা ব্যর্থ বলা যেতেই পারে বলে অভিমত দক্ষিণ কোরিয়ার। তবে পরীক্ষা ক্রমাগত ব্যর্থ হলেও মসুডান ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ নিয়ে চিন্তিত মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। কারণ এই ক্ষেপণাস্ত্রের পাল্লার আওতায় গোটা এশিয়া ও প্রশান্ত মহাসাগর চলে আসবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। চলতি বছরের গোড়ায় পিয়ংইয়ং চতুর্থ পরমাণু পরীক্ষা করেছিল বলে অভিযোগ। একই সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল। এদিনের পরীক্ষার পর উত্তর কোরিয়াকে তীব্র আক্রমণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। It would be another provocative action, so we certainly would urge North Korea to refrain from doing that sort of thing. We continue to closely coordinate with our allies in the region about the situation, and we're watching it very, very closely. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একসঙ্গে 20টি কৃত্রিম উপগ্রহকে মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে সফলভাবে স্থাপন করে নতুন রেকর্ড গড়ল ইসরো। এতে ভারতের মুকুটে যুক্ত হল নয়া পালক। এই ব্যতিক্রমী সাফল্যের জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভারতের মুকুটে নয়া পালক। একসঙ্গে 20টি কৃত্রিম উপগ্রহকে মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে সফলভাবে স্থাপন করে নতুন রেকর্ড গড়ল দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বুধবার সকাল 9:26 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 20টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে যাত্রা করে ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা PSLV-C-34। এদিন যে 20টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাঠানো হয় তার মধ্যে ভারতীয় উপগ্রহ 3টি, বাকি 17টি উপগ্রহ আমেরিকা, কানাডা, জার্মানি এবং ইন্দোনেশিয়ার। দেশীয় উপগ্রহগুলির মধ্যে রয়েছে নতুন প্রজন্মের ভূ পর্যবেক্ষণের জন্য তৈরি কার্টোস্যাট 2, সত্যভামা স্যাট এবং স্বয়ং
20টি উপগ্রহের মোট ওজন 1288 কেজি। Ensuring that we have been able to successfully put all the 20 satellites in a record time, and we have a lot of activities ahead where we are attempting to complete a sequence of Earth observation satellites and also a geostationary GSLV Mark II, and along with Mark III later this year. And I wish the entire ISRO team wonderful days ahead. ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই ব্যতিক্রমী সাফল্যের জন্য তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন টুইটারে এবং অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন টিম ইসরোকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাজপেয়ীর মৃত্যু হলো 56 জনের। ঘটনা বিহারে। প্রাকৃতিক বিপর্যয়ে এত মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বাজপেয়ীর অন্তত 56 জনের প্রাণ গেল বিহারে। এর মধ্যে রাজধানী পাটনাতেই প্রাণ হারিয়েছেন 4 জন। মঙ্গলবার রাতভর ঝড় বৃষ্টিতে কমপক্ষে 24 জন আহত হয়েছেন। এমনিতেই গত কয়েকদিন ধরে বিহারের বিস্তীর্ণ এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ে এত মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পরিস্থিতির মোকাবিলায় বুধবার তিনি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এদিন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়, শুধু রোহতাক জেলাতেই বজ্রপাতে 5 জন মারা গিয়েছেন। পাটনা, ঔরঙ্গাবাদ, নালদা এবং পূর্ণিয়া জেলায় মোট 16 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বক্সার, সারন, কৈমুর, সহর্ষ, ভোজপুর, সমস্তিপুর, ভাগলপুর, মাধিপুরা এবং কাটিহারেও বেশ কয়েকজন করে মারা গিয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। इस बात की जानकारी मिली थी कि जो बारिश हो रही है उसके साथ कुछ जगहों पर वज्रपात से मौतें हुई हैं, तो हम लोगों ने तभी से इसको हर जिले से संपर्क करके खबरों को लेना शुरू किया था और इंस्ट्रक्शन दिया था कि जहां कहीं भी वज्रपात से मौतें होंगी वहां पे उनके आश्रितों को 4-4 लाख रुपए का एक्स ग्रेशिया का भुगतान कर दिया जाए। तो अभी तक जो मेरे पास जिलों से सूचनाएं आई हैं, बिल्कुल मैं 46 मौतों की पुष्टि मैं करता हूं, क्योंकि अभी तक 46 मौतों की जानकारी हम लोग को प्राप्त हुई है और 8 लोग इंजर्ड हैं, ऐसी जानकारी मिली। उसमें 2 लोग क्रिटिकली इंजर्ड थे जिनको पीएमसीएच में भर्ती कराया गया है और अधिकांश लोगों को कल ही दे दिया गया था जहां पे जानकारी प्राप्त हो सके उनको एक्स ग्रेशिया का भुगतान, और शेष को आज सुबह करने के लिए निर्देश दिए गए हैं और हो जाएगा। বাজ পড়ে বহু গবাদি পশু মারা গিয়েছে, তবে বাজ পড়ে একসঙ্গে এত মানুষের মৃত্যু এর আগে খুব বেশি দেখেনি বিহার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। বুধবার আগরতলা বাদারঘাট এলাকায় নির্মীয়মান পানি শোধনাগার পরিদর্শন করেন মন্ত্রী মানিক দে, মন্ত্রী রতন ভৌমিক, মেয়র ডক্টর প্রফুল্ল সিনহা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। আগরতলা পৌর নিগমের দক্ষিণাঞ্চলে এখনও কিছুটা খাওয়ার পানির সমস্যা রয়েছে। এই সমস্যা দূর করার জন্য একাধিক পানির উৎস তৈরি করা হচ্ছে। বুধবার আগরতলার বাধারঘাট এলাকায় নির্মীয়মান পানি শোধনাগার পরিদর্শন করলেন ত্রিপুরা নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানিক দে, পানি, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। এছাড়াও তাদের সঙ্গে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, বিধায়ক রামু দাস সহ অন্যান্য আধিকারিকরা। দুই মন্ত্রী সহ অন্যান্যরা পুরো শোধনাগার চত্বরটি ঘুরে দেখেন ও নানা তথ্য জেনে নেন।
এর নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের কাছ থেকে। পরিদর্শন শেষে নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানিক দে সংবাদ মাধ্যমকে জানান, আগামী সেপ্টেম্বর মাস নাগাদ এই পানি শোধনাগারটি চালু করা হয়ে যাবে। এটি চালু হলে আগরতলা পৌর নিগমের দক্ষিণাঞ্চলের একটি বড় অংশের মানুষের খাওয়ার পানির সমস্যা মিটে যাবে। মন্ত্রী আরও জানান, পানির সমস্যার সমাধানে আগরতলায় আরও 5টি নতুন পানি শোধনাগার তৈরি করা হবে এবং 11টি ওভারহেড পানির ট্যাঙ্ক তৈরি করা হবে। এর জন্য 245 কোটি রুপি খরচ হবে। দক্ষিণাংশে জলের একটা সংকট অনেক দিন যাবৎ চলছে। আমরা যেটা শহরের দক্ষিণাংশ বলি, এই এলাকাতে 5টা ট্রিটমেন্ট প্লান্ট হবে এবং 11টা মতো সেখানে ওভারহেড ট্যাঙ্ক হবে। ট্রান্স 1, ট্রান্স 2 দুটো প্রজেক্টে প্রায় 245 কোটি টাকার মতো খরচ হবে এবং সেখানে আরও দুটো প্রজেক্ট যেগুলো, সেটা একটা হলো রামপুর, এটার সঙ্গে ট্রান্স 2তে যুক্ত করা আছে। এটা মধ্যাঞ্চলের অর্থাৎ বর্ডার এলাকার যে অংশটা রামনগরের ব্যাক সাইড সহ ওই এরিয়াটা কভার করা হবে, ওইটাতে কাজ চলছে। আরেকটা হলো গিয়ে প্রগতি স্কুলের সঙ্গে এই 7টা হলো গিয়ে ওভারহেড মানে গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, এটা হলো গিয়ে 7টা। ওভারহেড ট্যাঙ্ক হবে 14টা, টোটাল ওভারহেড ট্যাঙ্ক 14টা নির্মাণ করা হবে। ডিপ টিউবওয়েল 22টা কমপ্লিট এবং পাইপলাইন হবে 232 কিলোমিটার পাইপলাইন। আমাদের ধারণা যে টোটাল ওয়ার্কটা এই অর্থ বৎসরের মধ্যে আমরা শেষ করতে পারবো। দুর্গাপূজার আগে আমরা চেষ্টা করব এই প্ল্যানটা চালু করে দেওয়ার জন্য। ভারত সরকারের নগর উন্নয়ন দপ্তরের অর্থায়নে হচ্ছে বাধারঘাটের শোধনাগারটি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আয়কর ফাঁকি রুখতে কড়া পদক্ষেপের ঘোষণা করল ভারতীয় আয়কর দপ্তর। আয়কর ফাঁকি দিলে দরকারি গ্রেপ্তার, আটক এবং সম্পত্তি নিলাম করার নির্দেশ। আয়কর ফাঁকি রুখতে কড়া পদক্ষেপের ঘোষণা করল ভারতীয় আয়কর দপ্তর। দেশে ক্রমবর্ধমান আয়কর ফাঁকি রুখতে দপ্তরের অফিসারদের কড়া ভূমিকা নিতে নির্দেশ। প্রয়োজনে আটক, গ্রেফতার ও আয়কর আদায় করতে সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের পদক্ষেপের নির্দেশ। আয়কর ফাঁকি দিলে এবার কড়া ব্যবস্থা, দরকারে গ্রেপ্তার, আটক ও সম্পত্তি নিলাম করার নির্দেশ। এছাড়াও থাকছে প্যান কার্ড ব্লকিং, এলপিজি খাতে ভর্তুকি বন্ধ, ব্যাংক থেকে ঋণ বা ওভারড্রাফট নেওয়া বন্ধ করার ব্যবস্থা। শুধু এখানেই থেমে থাকছে না আয়কর দপ্তর। আয়কর ফাঁকি রুখতে প্রয়োজনে 276(c)(2) ধারায় মামলা রুজু করে আয়কর ফাঁকির দায়ে সর্বাধিক 3 বছর অবধি সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানার শাস্তিও বলবৎ করার নির্দেশ ও কার্যকর করাতে বলল আয়কর দপ্তর। ট্যাক্স রিকভারি অফিসারকে এই বিশেষ ক্ষমতা প্রদান করেছে আয়কর দপ্তর। যে বা যারা ইচ্ছাকৃতভাবে আয়কর ফাঁকি দিচ্ছে তাদের চিহ্নিত করে ট্যাক্স রিকভারি অফিসার এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। প্রয়োজনে আইন লঙ্ঘনকারী সম্পত্তি ক্রয় করে তা নিলামের মাধ্যমে আয়কর আদায় করার বিশেষ ক্ষমতাও প্রদত্ত থাকছে ট্যাক্স রিকভারি অফিসারের। সুতরাং এবার দুষ্ট লোকেরা সাবধান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সীমান্তে কাঁটাতারের বেড়ার গেট বসানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সীমান্ত এলাকায়। ঘটনা সোনামুড়া থানাধীন কুলুবাড়ি সীমান্ত লাগোয়া পশ্চিমপাড়া এলাকায়। সীমান্তে কাঁটাতারের বেড়ার গেট বসানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সোনামুড়া থানাধীন কুলুবাড়ি সীমান্ত লাগোয়া পশ্চিমপাড়া এলাকায়। ঘটনা বুধবার সকাল 9টা নাগাদ। জানা যায়, ঠিকাদারি সংস্থা এনবিসিসির লোক গাড়ি করে একটি গেট নিয়ে আসে বসানোর উদ্দেশ্যে। তখন এলাকাবাসীরা তাদের কাছে অনুরোধ জানায় আরও কিছুদিন পর গেট বসানোর জন্য, কারণ এখনও এই এলাকায় কাঁটাতারের বেড়ার বাইরে প্রায় 150 থেকে 160 পরিবারের ঘনবসতি রয়েছে। আর এই পরিবারগুলির বেশিরভাগই দিনমজুর শ্রমিক পরিবার। কিন্তু তাতে কর্ণপাত না করে ঠিকাদারি সংস্থার লোকজন বেড়া বসাতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। খবর যায় কুলবাড়ি বিওপিতে। ছুটে আসে বিএসএফ 145 নং বাহিনীর কোম্পানি কমান্ড্যান্ট সন্তোষ কুমার সহ বিশাল বিএসএফ বাহিনী। ছুটে আসে সোনামুড়া অতিরিক্ত মহকুমা শাসক মানিকলাল বৈদ্য, এসডিপিও অশোক কুমার সিনহা, ওসি নারায়ণ সাহা সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। বিএসএফের কতিপয় জওয়ান এলাকাবাসীদের শারীরিক হেনস্থা করতেও দেখা যায়। পরে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে প্রশাসন পিছু হটতে বাধ্য হয়। বেড়া হইতে আমরা কোনো অসুবিধা নাই, মনে করেন 200-250 লোক আছে, এলেগা আমরা কইতাছি গরিব লোক, এলেগে আমরা কইতাছি বাড়ি গটি ভাঙা নন লেগে কইতাছি তার কাটা বেড়া রয়েছে। আমরা যেমন বাধা দিছি না তারা তো তার কাটা বেড়া করছে, গেটটা অনেক লেগে একটু আমরা কইতাছি বাড়ি ঘরটা ভাঙা নন লেগে সব দিকে দইছে। দুর্গাপুর সেদিকে দইছে না, সেদিকের গেটটি লাগাই এদিকের গেটটি লাগা
এই যে আমরা সবটাই করুক না করে এদিকে করুক না, আমরা তো বাধা দিই না। দিনের বেলা যে এভাবে তার কাটাইয়া রাখে একটা ফুলা ফাইন যদি এইভাবে আইয়া দমু দিয়ে পড়ে ফুলা ফাইনের রিকশা তারা নিয়ে এটা বন্ধ করে দিনের বেলায় তার আমরা তার কাটাইয়া রাখে আমরা ফুলা ফাইন পর্যন্ত এদিকে আসা যাওয়ার কোনো সুযোগ সুবিধা পাইতে না। আমরা তো বাড়ি ঘর আমরা শহরে আছি, বাড়ি ঘরটা ঠিক হলে তো আমরা জামুগা দিকে এখন কেবল আমরা এই দিক দিয়ে গণবয়সী এখনো 56 পরিবার আছে, অন্য 200 মানুষের উপরে আছে। তারা কদিন পরে আইয়ে গেটে ডিএম করতে আসছে, জবরদস্তি গেট করে লাগব, কথা কইতে পারে না, 4 কোটি টাকা আটকে রয়েছে, বিল করতে পারে না, তারপরে বেড়া গেট না করলে তো গেট না। আমরা এইসব বাড়ি ঘর দিকে জায়গা নাই, জমি নেই, কোন জায়গার মাঝে আমরা নিয়ে যাবো। তাহলে আমরা কইতেছি এই দিকটা আপনারা করে আইয়েন, আইলে আমরা পরে এই জায়গাটা আপনারা করি। আমরা কোনো না করি গরিব পরিবার করেন পরে। আমার বাড়ি ইন্ডিয়াত, আমি আমার যে কাড়ল বাজার থেকে কাড়ল লইয়া বাদ যাম, কাড়ল লইয়া দুটো অক্ষগুলো খালি তারা এই জায়গাটা করে আইয়ক, করে আইয়া আমরা এই গেটটা করো। আমরা কোনো আবৃত্ত নাই, আমরা এইভাবে দিয়ে দিই। একটা তো হয়ে গেছে, বেড়া তো হয়ে গেছে, এদিকটা খালি রয়েছে, এদিকটা করুক না, কোনো দাবি নেই তো। আমরা এইখানে দুটা গেট আছে, গেটটার মধ্যে 8 জন করে বিষ দিয়ে রাখ, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের উল্লেখ্য, সোনামুড়া মহকুমার এখনও প্রায় 11 কিমি জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি। কলুবাড়ি এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণে এলাকাবাসীর তরফে কোনো বাধার মুখেও পড়তে হয়নি, কিন্তু এলাকাবাসীদের দাবি বাকি অংশে বেড়া নির্মাণ করে এই এলাকার 2টি গেট নির্মাণ করার জন্য। এছাড়া এই পশ্চিমপাড়া এলাকায় ভারত বাংলা পিলার থেকে প্রায় 150 গজের জায়গায় 170 গজ ভেতরে বেড়া নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। এখানে বেড়া নির্মাণের ফলে কয়েকশো কানি ধানি জমি বেড়ার বাইরে চলে গেছে, যে জমিগুলির উপর নির্ভর করে আছে গোটা কুলুবাড়ি গ্রাম। এখন প্রশ্ন হলো, যেখানে বহু স্থানে বেড়া নির্মাণ হয়নি, সেখানে এই এলাকায় বেড়া নির্মাণে এত আগ্রহী কেন ঠিকাদার? সূত্রের খবর, এনবিসিসির দাপটে ঠিকাদার মান্নান মিয়ার প্রায় 3 কোটি টাকার বিল আটকে রয়েছে, আর তা পেতে তড়িঘড়ি গেট বসিয়ে বেড়া নির্মাণ করতে আগ্রহী হয়ে উঠেছে সে। এছাড়াও কুলুবাড়ি এলাকায় আরও বেশ কয়েকটি গেট লাগানো হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, এই গেটগুলি কোনো দিনই খোলা হয়নি। কৃষকরাও তাদের জমি চাষ থেকে বঞ্চিত। একমাত্র পাচারকারীদের সঙ্গে সমঝোতার মাধ্যমে রাত্রিবেলা কিছু সময়ের জন্য গেট খুলে দেওয়া হয় বলেও অভিযোগ। এখন দেখার বিষয় প্রশাসন এই বিষয়ে এখন কী পদক্ষেপ গ্রহণ করে। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। আইপিএফটি ডাকা বন্ধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ধ্বনিত হল 2 দিনব্যাপী সারা ভারত কৃষক সভা খোয়াই মহকুমা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ থেকে। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কাউন্সিলের সম্পাদক নারায়ণ কর সহ অন্যান্যরা। 2 দিনব্যাপী সারা ভারত কৃষক সভা খোয়াই মহকুমা সম্মেলন শুরু হলো মঙ্গলবার। 20তম মহকুমা সম্মেলনের শুরু হয় প্রকাশ্য সমাবেশ দিয়ে। খোয়াই গণকি স্কুল মাঠে এদিনকার প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কাউন্সিলের সম্পাদক নারায়ণ কর, গণ আন্দোলনের নেতৃত্ব বিশ্বজিৎ দত্ত ও জিএমপি সদস্য পদ্মকুমার দেববর্মা, খোয়াই বিভাগীয় নেতৃত্ব আলয় রায়, বিভাগীয় সম্পাদক বিশুরঞ্জন দেব। মঙ্গলবার সারা ভারত কৃষক সভা খোয়াই মহকুমা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে কৃষকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। গণকি স্কুল মাঠে এদিনকার সমাবেশে ভাষণ রাখতে গিয়ে কৃষক সভার রাজ্য কাউন্সিলের সম্পাদক নারায়ণ কর বলেন, সারা ভারত কৃষক সভার ঝান্ডা অনেক দূর সম্প্রসারিত। ব্রিটিশ সাম্রাজ্যবাদের পদপিষ্টে যখন ভারতবর্ষ কাতরাচ্ছিল 1920 সালে, সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার স্বপ্ন নিয়ে সংগঠনের আত্মপ্রকাশ। কিন্তু দেশ স্বাধীন হবার পর কৃষকরা কতটুকু অগ্রসর হতে পেরেছে তা বিচার করতে হবে। কারণ কৃষকের প্রথম ও প্রধান সমস্যা হচ্ছে তার জমির সমস্যা। শুধু জমি থাকলে চলবে না, জমি কেউ চাষ করতে গেলে বীজ, সার, কীটনাশক, জল ও পাওয়ার টিলারের দরকার। কিন্তু ফসল ফলালেই চলবে না। কৃষকদের পরিবারকে টিকিয়ে রাখতে এই ফসল বাজারে বিক্রি করতে হবে। কিন্তু কৃষকরা কি ফসল বাজারজাত করে ন্যায্য দাম পাচ্ছেন, নাকি 5 টাকা দামে আলু বিক্রি করে 20 টাকা দরে বাজার থেকে আলু কিনছেন? রাজ্যের কৃষকরা 9 টাকা থেকে 9.5 টাকা কেজি দরে বাজারে বোরো ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলেও উল্লেখ করলেন কৃষক সভার রাজ্য নেতৃত্ব নারায়ণ কর। আপনার রেগার শ্রম আছে কিনা, রেগার মজুরি দেওয়ার ব্যবস্থা আছে কিনা,
আপনি একজন 2-4-5-10 জমির কৃষক, আপনার সমস্যা কি? আপনার কৃষকের প্রধান সমস্যাটা জমির প্রথম সমস্যা। সবজি হবে, রাবার হবে, চা হবে, ধান হবে, কি অন্য যে কোনো জিনিস হবে আপনি উৎপাদন করছেন কৃষকরা, তা বাজারে কি তার দাম পাচ্ছেন আপনি? নাকি আপনি 5 টাকা দামে আলু বিক্রি করে 20 টাকা দামে কিনছেন? আপনারা এই সম্মেলনের মধ্যে আমরা আলোচনা করব। বড় ফসল উঠেছে, আমাদের রাজ্যের কৃষকরা 9 টাকা 9.5 টাকা কেজিতে বড় ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে উনি সারা ভারত কৃষক সভা ঝান্ডার করে সমাবেত হতে পারেন। একই সাথে কৃষকদের বঞ্চনা নিয়ে সুর চড়া করলেন গণ আন্দোলনের নেতৃত্ব বিশ্বজিৎ দত্ত। অপরদিকে সিপিএম রাজ্য কমিটির সদস্য পদ্মকুমার দেববর্মা বৃহস্পতিবারের জাতীয় সড়ক বন্ধের ইস্যু তুলে আইপিএফটির কড়া সমালোচনা করলেন। বললেন, জিএমপির অন্তর্গত 19টি জাতিগোষ্ঠী রয়েছে। এই গণমুক্তি পরিষদকে ভেঙে টুকরো করার জন্য আলাদা রাজ্যের স্লোগানে আইপিএফটি রাজ্যের মধ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে। আর রাজ্যের বিরোধী দলগুলি বসে বসে মজা করছে, আনন্দ করছে। নতুন করে আমাদের সাথে বা আমাদের সামনে তারা উত্থাপন করেছেন। আপনারা জানেন 100 বছর আমাদের রাজ্যটাকে স্বাধীন করার স্লোগান, এখন এই স্বাধীন করার স্লোগান তারা একটা নাম দিয়েছে রাজ্যভাগের স্লোগান। আপনারা জানেন আমাদের এই রাজ্যে আগামীকাল রাজ্যভাগ তার সমর্থনে ত্রিপুরাল্যান্ড নামধারী রাজনৈতিক দল আইপিএফটি তারা আমাদের জাতীয় সড়ক পথ অবরোধ করে আমাদের ত্রিপুরা যে জনজীবনকে স্তব্ধ করে দেওয়ার জন্য এবং আমাদের রাজ্যের বিরোধী কংগ্রেস, তৃণমূল, আইএনপিটি এই সমস্ত বিজেপি তারা আমরা বাঙালি তারা কিন্তু এদিকে প্রকাশ্য সমাবেশের শুরুতেই ভাষণ রাখতে গিয়ে কৃষক সভার বিভাগীয় নেতৃত্ব আলয় রায় বলেন, খোয়াই বিভাগের কৃষকরা নানান সমস্যায় জর্জরিত, বিশেষ করে সেচের জলের সমস্যা তো রয়েছেই। উল্লেখ্য, খোয়াই মহকুমা সম্মেলন শুরু হয়েছে খোয়াই বিবেকানন্দ কৃষ্টি ভবনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আইপিএফটি ঢাকা জাতীয় সড়ক অবরোধে গণতান্ত্রিকভাবে প্রশাসনকে জানিয়ে কর্মী সমর্থক জড়ো হতে চলেছে বর্মরা পাদদেশে। তাদের দাবি যে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে রয়েছে তা স্বীকার করল আইপিএফটি নেতৃত্বরা। আইপিএফটির ডাকা জাতীয় সড়ক অবরোধে রাজ্য প্রশাসনের তরফে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হলেও গণতান্ত্রিকভাবে প্রশাসনকে জানিয়ে আইপিএফটি কর্মী সমর্থককে বর্মরা পাদদেশে জড়ো হতে লেগেছে সন্ধ্যা থেকেই। তবে তাদের দাবি যে গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই রয়েছে তা স্বীকার করেন আইপিএফটির নেতৃত্বরা। ত্রিপুরাল্যান্ডের দাবি তুলেন আইপিএফটি সংগঠনের নেতৃত্বরা। মঙ্গলবার বিকেল থেকেই আইপিএফটি সমর্থকেরা দূর দূরান্ত থেকে বর্মুরার পাদদেশে এসে সামিল হতে লাগলেন। এদিকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকেও জনসাধারণের নিরাপত্তার জন্য প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বর্মুরা পাহাড়ে। এদিকে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ যাত্রীবাহী অন্যান্য যানবাহনদের খোয়াই চৌমনি থেকেই অন্য পথে চলে যেতে বাধ্য করছেন। এদিকে আইপিএফটির রাজ্য সভাপতি অঘুর দেববর্মা ও রাজ্য নেতা তথা প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা জানান, আইপিএফটি খানা फुंनि दामदंनिसिमि नेशनेल हाईवे 44 न लामा कासुनानि बागै जे आईपीएफटी चेंगनानायमानि आबो एडीसी एलेकानो तुयै टिप्रालेण्ड भारतनि संविधाननि 2-3 तारा आबो जों केन्द्र सरकार थानिसे सानो मानि बाबु आबो नानि मालिकिया जों सैबो साना मुसुंगो अरो जे सीपीएम नि जे बर' रक्ताव साइतंमानि जे राज्य गठन खायनानि तुय बर विशेष करे गणमुक्ति परिषद आबो कुनु बंथिनि निजिनि बंशरक बाहायके बासिनानि बजगा थां सावगिनाय बिन प्रजन्मरक बिन बंशधरक भविष्यत तामने बंथिनि बखरक करिखा बंथिनि एकमात्र बरक आसुगनानि निजिन चानानि हेडलाइट साकारै चलिमांहाय बंनि आनंद आबो बगे आईपीएफटी आंदोलन खना 22 तारिख जून खना 6 सिमी 23 तारिख 6 पर्यंत चिनिवर प्राय 30-35 हजार बरक जमक जाक बरक जोंथाय बाचाया जेकुनु नांलाहा समानतंत्र बाद जों नांलाहा
সমানতন্ত্র নয় ক্ষমতা অধিকার নয় সিসুং রয়া মুসা জায়গা সিসুং সমানতন্ত্র মায়া কেবা जों नायनो नां हाता जों हायनो दागनि सिपिएम सरकार याबले जोंनि त्रिपुरा हा फाननो बर'नि यागोसि जोंनि खमताबले जों কোনো ক্ষমতারে মাবা। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। গোটা রাজ্যে কংগ্রেস দলের ভাঙন অব্যাহত। এরই মধ্যে বুধবার সোনামুড়া ধানবাজার সংলগ্ন স্থানে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সোনামুড়ায় 713 জন কংগ্রেস নেতা কর্মীরা তাদের পদত্যাগ করেন। গোটা রাজ্যে কংগ্রেস দলের ভাঙন অব্যাহত। ইতিমধ্যে বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন সহ 6 জন বিধায়ক নিজেদের পদ ত্যাগ করলেন। গোটা রাজ্যে প্রতিদিনই কোনো না কোনো মহকুমায় কংগ্রেস দল ত্যাগ করছেন কংগ্রেসের নেতাকর্মীরা। এরই মধ্যে বুধবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সোনামুড়ায় 713 জন কংগ্রেস নেতা তাদের পদ ত্যাগ করেন। সোনামুড়া ধানবাজার সংলগ্ন স্থানে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সোনামুড়া জেলা কংগ্রেসের পদ থেকে পদত্যাগ করে একথা জানান দীপক চক্রবর্তী। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের বাম কংগ্রেস জোটের বিরোধিতা করে এবং এই জোট আদর্শহীন ও নৈতিকতাহীন এই জোট করার প্রতিবাদে পিসিসির সহ সম্পাদক পদ থেকে মুজিবুর ইসলাম মজুমদার, পিসিসি সদস্য শাহ আলম, পিসিসি সদস্য দুলাল দাস, এসটি চেয়ারম্যানের পদ থেকে মালিপদ ত্রিপুরা সহ 713 জন নেতাকর্মী পদত্যাগ করেন। তিনি আরও জানান, কিছুদিনের মধ্যে তাদের পদত্যাগ পত্র হাইকমান্ড সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নিকট পাঠিয়ে দেওয়া হবে। তবে এই পদ ত্যাগ করার পর কোন দিকে অগ্রসর হচ্ছে নেতাকর্মীরা প্রশ্ন করা হলে তিনি জানান, আগামী দিন বড়সড় সভা ডেকে আলোচনা করে তাদের রাজনৈতিক দিশা ঠিক করা হবে। পশ্চিমবঙ্গের নির্বাচনের পরেও কংগ্রেসের হাইকমান্ড সিপিএমের সাথে এই জোট অব্যাহত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এই জোটের তীব্র বিরোধিতা করি। এই জোট সম্পূর্ণ আদর্শহীন এবং নৈতিকতাহীন এবং এই মহকুমার হাজারো হাজারো কংগ্রেস কর্মী এবং সমর্থকের ইচ্ছাকে সম্মান জানিয়ে, শহীদ পরিবারগুলির প্রতি সম্মান জানিয়ে আমি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সোনামুড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে এই সমস্ত কিছুর প্রতিবাদে আমি আজ সকালে পদত্যাগ করেছি এবং আজ কিছুদিন যাবৎ কংগ্রেসের এই জেলা কংগ্রেসের কমিটি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে 713 জন কংগ্রেস পদাধিকারী তাদের পদত্যাগপত্র পেশ করেছেন। সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কাছে পাঠিয়ে দেব এবং অন্য অন্য শাখা সংগঠনের কর্মকর্তারা যারা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি স্ব বিভাগের নিয়োগকর্তাদের কাছে সেই পদত্যাগপত্রগুলো পাঠিয়ে দেব। সোনামুড়া জেলা এসটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মালিপদ ত্রিপুরা এবং ওনার কমিটির 65 জন সদস্য পদাধিকারী কর্মকর্তা, এসসি ডিপার্টমেন্টের সোনামুড়া জেলা এসসি ডিপার্টমেন্টের 61 জন কর্মকর্তা, ওবিসি ডিপার্টমেন্টের 57 জন কর্মকর্তা, মহিলা কংগ্রেসের সভানেত্রী রাধারানী দাস সহ 31 জন কর্মকর্তা এবং মাইনরিটি ডিপার্টমেন্টের 33 জন কর্মকর্তা এবং বুথ প্রেসিডেন্ট 179 জন বুথ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন। তবে এই ভাঙ্গনের পর সোনামুড়ায় কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান বিলাল মিয়া ছাড়া আর কেউই রইল না কংগ্রেস দলে। সোনামুড়া থেকে কংগ্রেস দলের রাজনীতি হয়তো এখানেই শেষ। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। 55 বছর বয়সী এক মৃত ব্যক্তিকে হাসপাতালে রেখে চম্পট দেয় এক অজ্ঞাত পরিচয় যুবক। ঘটনা উদয়পুর গোমতী জেলা হাসপাতালে। বুধবার দুপুর 1টা নাগাদ এক অজ্ঞাত যুবক একটি মারুতি ওয়াগনার গাড়ি করে আনুমানিক 55 বছর বয়সী এক পুরুষ ব্যক্তিকে নিয়ে আসে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে। গাড়ি থেকে একটি হুইল চেয়ার নিয়ে হাসপাতালের বহির্বিভাগে সামনে তাকে রেখে দিয়ে পালিয়ে যায়। ওই যুবক পালানোর সময় হাসপাতাল সিকিউরিটি সুপারভাইজারকে বলে রোগীটি রেফার করে আনা হয়েছে। রোগীকে ফেলে দিয়ে সে গাড়ি থেকে রোগীর রেফার কাগজপত্র আনতে যায় আর ফিরে আসেনি। গোটা হাসপাতাল চত্বরে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি তাকে। পরবর্তী সময়ে বহির্বিভাগের ডাক্তাররা রোগীটিকে দেখে বলেন রোগীটি মৃত। আর এই ঘটনায় গোটা হাসপাতাল চত্বরে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। তবে রোগীর গায়ে অনেক রক্তের দাগ, মুখের ভিতর রক্ত জমে আছে দেখা যায়। এখনো পর্যন্ত মৃতদেহটিকে শনাক্ত করা যায়নি।
বেলা প্রায় একটা বেঙ্গালুর গাড়ি একটা নিয়ে পেশেন্টার নিয়ে আসে পরে একজনই ছেলে আসলে 20 বছর একটা ছেলেটা পেশেন্টার লামাইতেছে। আমি পেশেন্টার নমুনা দেখা বুঝলাম যে পেশেন্টের নমুনা বেশি ভালো না, তাড়াতাড়ি লোক। আমি আবার জিজ্ঞাসা করছি যে এটা রেফারের নাকি বাড়ির থেকে আনছো, তো রেফার হলে কাগজপত্র লইতে গিয়ে পরে আমি আগে ডাক্তারের কাছে লিয়ে যাবো। আমিও পিছনে আইসি, এখানে আইসি পরেই তারপরে ছেলেটাকে আমি রেফারের কাগজ দিয়ে লিয়ে আসি। আমি নমুনা বেশি ভালো না, তাড়াতাড়ি আই বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে ছেলেটাও নাই, গাড়িটাও নাই। এরপরে আর খুঁজতে আছে প্রায় হয়ে গেছে প্রায় 1 ঘন্টা। ছেলেটাও দেখি না আর গাড়িটাও নাই। ছেলেটা বয়স কেমন ছিল? প্রায় 20-22 বছর। আর গাড়িটা কি গাড়ি আইছিল? প্রায় বাগনুরই আসলাম। ওয়াগনার গাড়ি? বাগনার হোয়াইট কালার না? গাড়ির নাম্বারটা? না, নাম্বার তো আমরা খেয়াল করছি, পেশেন্টের আগে চিন্তা করি। পেশেন্টটা কি তখন জীবিত ছিল না? না, তখন তো কইতে পারতাম না। আমি তো আর পেশেন্টের দিকে খেয়াল করছি না, জীবিত মৃত্যুটা কইতে পারতাম না। আমি কইছি নমুনা ভালো না, তাড়াতাড়ি নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি পেশেন্টের কাছে নাইছি, ডাক্তার কোন রুমে কি আছে বিষয় তারা তো জানে না। গাড়িতে আর কি আছিল? শুধু একই ছেলেটা একাই আর ড্রাইভার আছে। আচ্ছা, ড্রাইভারের গাড়ির পেছনে গিয়া ঢুকলাম, গিয়া হেরে খুঁজি, গাড়িটারে খুঁজি, গাড়িও নাই, ছেলেটাও পাই না। ছেলেটা 20 বছর চিত্র একটা হাফসার পরা। তারপরে ছেলেটাও পাই না, গাড়িটাও দেখি। আমি আমার পুলিশের জানা দিচ্ছি, ইনফর্ম করেন থানাতে, যেমন পুলিশ। ডাক্তার দেখছিল রুগীটা? না, দেখতে পাচ্ছে না, তো এত আর পাইলাম না। এখন দেখছিল নি ডাক্তাররা কি মৃত না জীবিত? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাধারণ মানুষকে স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন করতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে। উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক চিতাম দেববর্মা সহ অন্যান্যরা। সাধারণ মানুষকে স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন করতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তা সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিক কার্যালয়। মঙ্গলবার সন্ধ্যা 7টায় বিশালগড়স্থিত জেলা স্বাস্থ্য আধিকারিক অফিসে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর চিতাম দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা সেক্টরের পিআরও পারিজাত দত্ত এবং যক্ষ্মা প্রকল্পের আইইসি আধিকারিক ডক্টর সৈকত দে প্রমুখ। আলোচনা করতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা স্বীকার করেন সরকারি উদ্যোগে জনসচেতনতা কিংবা পরিষেবাগত ক্ষেত্রে ত্রুটি রয়েছে। তবে ওইসব বিষয়গুলো সংবাদ মাধ্যমে জায়গা পেলে সবার জন্য মঙ্গল হবে। এদিন যেসব বিষয়ে আলোচনা হয় এর মধ্যে রয়েছে ম্যালেরিয়া, ডায়রিয়া, যক্ষ্মা, হাসপাতালে মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা, প্রতিবন্ধীদের জন্য বিশেষ পরিষেবা, ডায়াবেটিস, হৃদরোগ এবং হাইপারটেনশন প্রভৃতি। জেলা আধিকারিক বলেন, শুধু মশারি ব্যবহার করলেই ম্যালেরিয়া থেকে মুক্ত থাকা যাবে না। যারা জঙ্গলে কাজ করেন তারা ফুল প্যান্ট এবং ফুল হাতা জামা পরে কাজ করার আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে মানুষকে ধূমপান থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। আজকে মূলত সাংবাদিকদের সঙ্গে যে মত বিনিময় সভা এবং স্বাস্থ্য সচেতনতা সভা, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে ম্যালেরিয়া, ডেঙ্গু, জাপানিজ এনকেফেলাইটিস, এই কীটপতঙ্গ বাহিত এই রোগগুলি এবং জলবাহিত রোগ যেগুলি রয়েছে, ডায়রিয়া এবং অন্যান্য যেমন টিউবারকিউলোসিস এবং অন্যান্য যে সমস্ত রোগ যেগুলি আমরা অতি সহজে প্রতিরোধ করতে পারি, সে সম্পর্কে সাংবাদিকদের সচেতনতার মাধ্যমে সারা রাজ্যে মানুষকে সচেতন করা হচ্ছে আজকের এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য। পার্টিকুলারলি আমি যে স্ট্রেসটা দিতে চাই এর প্রেজেন্ট, তা হচ্ছে যে আমরা বিভিন্ন প্রিভেন্টিভ অ্যাসপেক্টে, প্রিভেন্টিভ মেডিসিনে, পার্টিকুলারলি ফিল্ড লেভেলে আমাদের বিভিন্ন যাতে কমিউনিকেবল ডিজিজ যেগুলি, এগুলি মোটামুটি আমাদের কন্ট্রোলের মধ্যে এখন মোটামুটি এসে গেছে, গভর্নমেন্টের কন্ট্রোলের মধ্যে। কিন্তু যেগুলি নন কমিউনিকেবল ডিজিজ, যে হাইপারটেনশন, স্ট্রোক, ডায়াবেটিস, তারপরে এইগুলি কিন্তু কন্ট্রোলের বাইরে, এখনো কন্ট্রোলের বাইরে। তো এইগুলির ব্যাপারে যে টোবাকো ইজ দ্য মেইন কালপ্রিট এজেন্ট, এই টোবাকো কালপ্রিট এজেন্ট, তো এইগুলি প্রিভেনশন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করে আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। সব চোখ রাঙানিকে উড়িয়ে দিয়ে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। একসঙ্গে 20টি কৃত্রিম উপগ্রহকে মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে সফলভাবে স্থাপন করে নতুন রেকর্ড গড়ল ইসরো। এই ব্যতিক্রমী সাফল্যের জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।
বাজ পড়ে মৃত্যু হলো 56 জনের। ঘটনা বিহারে। প্রাকৃতিক বিপর্যয়ে এত মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।